আসসালামু আলাইকুম। তো আমরা আজকে মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থাৎ বিপণন ব্যবস্থাপনা শুরু করবো ইনশাল্লাহ। তা প্রথম দুইটা অধ্যায় শেষ করতে চাচ্ছি এই বইয়ে। এরপরে অন্য একটা সাবজেক্ট ধরবো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের দুটা দুটা করে আগে শেষ করি। তা আজকে আমরা পড়বো হচ্ছে প্রথম অধ্যায়, অর্থাৎ বিপণন ব্যবস্থাপনা পরিচিতি। তা আমাদের আজকের যে পাঠ পরিকল্পনা ছিল তাতে ছিল হচ্ছে বিপণন কি। বিপণন বলতে শুধুমাত্র ক্রয় বিক্রয় এবং প্রচারণা কার্যকে বোঝানো হয়, আপনি কি একমত? এই প্রশ্নটা ছিল। আর একটা প্রশ্ন আছে বিপণন ব্যবস্থাপনার কার্যাবলী। আর একটা প্রশ্ন হচ্ছে বিপণন ব্যবস্থাপনা কি, এর বিভিন্ন মতবাদ। তিনটা প্রশ্ন আমাদের আজকে পড়ার কথা, ঠিক আছে? তো আমরা দেখি, একটা প্রশ্ন প্রথমে ধরি, সেটা হচ্ছে বিপণন কি। বিপণন বলতে শুধুমাত্র ক্রয় বিক্রয় এবং প্রচারণা কার্যকে বোঝানো হয়, আপনি কি একমত? তা আমাদের বিপণনের সংজ্ঞাটা এখানে 4টা প্যারাগ্রাফে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ছোট করবেন। এখানে একটা প্রামাণ্য সংজ্ঞা রাখা হয়েছে, যদি কেউ চান প্রামাণ্য সংজ্ঞাটা দিবেন। আর এই প্রামাণ্য সংজ্ঞার বাংলা অনুবাদটা এখানে দেওয়া হয়েছে, কিন্তু আসলে প্রশ্নটা বিপণন কি এটা কিন্তু বড় না। এখানে একটা প্রামাণ্য সংজ্ঞার বাংলাটা দেওয়া হয়েছে, আপনি হয় ইংরেজি না হয় বাংলা, দুটো যে কোনো একটা লিখবেন, তাহলে একটা প্যারাগ্রাফ কমে গেল, ঠিক আছে? আর একটা প্যারাগ্রাফ এখানে, প্রথম প্যারাগ্রাফের মধ্যে বিপণন ব্যবস্থাপনার ভূমিকা আছে, আর বিপণন ব্যবস্থাপনাটা কাকে বলে সেটা হচ্ছে মাঝের প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে? তো আমরা একটু পড়ি বিপণনটা কি। অনেক সময় বিপণন শব্দটি শুনলে আমাদের মাথায় আসে যে ক্রয় বিক্রয় বা বিজ্ঞাপন প্রচারণার একটা বিষয় বোধ হয়। তবে বাস্তবে বিপণন কেবলমাত্র বিক্রয় বা বিজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি বিস্তৃত, জটিল এবং পরিবর্তনশীল প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হলো ভোক্তার প্রয়োজন এবং ইচ্ছাকে সন্তোষজনকভাবে পূরণ করা। আপনি প্রথম প্যারাগ্রাফটা বুঝলে বিপণন কাকে বলে সেই কথা, বিপণন দিয়ে যত প্রশ্ন আসবে আপনার অনেক উপকার হবে। প্রথম প্যারাগ্রাফটা একটু বোঝার চেষ্টা করেন। কি বলছে দেখেন, বিপণন শব্দটি শুনলেই আমাদের মাথায় আসে ক্রয় বিক্রয় বা বিজ্ঞাপন প্রচারণার বিষয়। তবে বাস্তবে বিপণন কেবলমাত্র বিক্রয় বা বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ বিষয় নয়। মানে একটা জিনিস বিক্রয় করলেন বা বিজ্ঞাপন দিলেন এটাই বিপণন না, বরং এটি বিস্তৃত, জটিল এবং পরিবর্তনশীল একটা ব্যাপক সিস্টেম, যার মধ্যে কি আছে, ভোক্তার প্রয়োজন এবং ইচ্ছাকে সন্তোষজনকভাবে পূরণ করার একটা প্রক্রিয়া আছে। তাহলে আপনাকে যদি বলি বিপণন কাকে বলে, আপনি কি লিখবেন? যে বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদন, ক্রয় বিক্রয়, বিজ্ঞাপন সবকিছুই থাকবে, কিন্তু তার মধ্যে ভোক্তার প্রয়োজন এবং ইচ্ছাকে সন্তোষজনকভাবে পূরণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটাই বিপণন, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্যারাগ্রাফ কেউ যদি চান প্রথম প্যারাগ্রাফটা দেবার পরে শুধুমাত্র এই প্রামাণ্য সংজ্ঞাটা আপনি বাংলা অথবা ইংরেজিতে দিয়ে দিবেন, তাহলে কিন্তু বিপণনের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবং আপনি 3-এ 3 পেয়ে যাবেন। একেবারে একটা ইজি সহজ বিষয়। দেখেন, প্রথম প্যারাগ্রাফটা দিলেন, দেবার পরে এই দ্বিতীয় প্যারাগ্রাফ আপনি বাদ দিয়ে আপনি এইটা লিখে দিলেন। দেখেন ইংরেজিতে কি আছে এখানে, আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন এর ভাষায়, এর সংজ্ঞায়, মার্কেটিং ইজ দ্য অ্যাক্টিভিটি। মার্কেটিং বা বিপণন হলো একটা কি, কার্যক্রম, একটা কাজ। সেট অফ ইনস্টিটিউশনস, প্রাতিষ্ঠানিক কাঠামো, এবং প্রসেসেস, এবং প্রক্রিয়া সমূহের সমষ্টি। তাহলে প্রথম অংশটুকু আমরা আবার পড়ি। মার্কেটিংটা কি? মার্কেটিং ইজ দ্য অ্যাক্টিভিটি, সেট অফ ইনস্টিটিউশনস এন্ড প্রসেসেস, মানে হলো মার্কেটিং হলো একটি কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং প্রক্রিয়া সমূহের সমষ্টি, ঠিক আছে? যার মাধ্যমে, দেখেন আমি কিন্তু বাংলা ইংরেজি ভেঙে ভেঙে আমার পড়তে মুখস্থ হয়। প্রক্রিয়া সমূহের সমষ্টি, যার মাধ্যমে ভোক্তা, দেখেন কারা কারা, কাস্টমার্স, ক্লায়েন্টস, পার্টনার্স এন্ড সোসাইটি অ্যাট লার্জ, সমাজের বড় একটা অংশ, এই 4 ধরনের ব্যক্তি গোষ্ঠীর জন্য ভ্যালু তৈরি করে। ভ্যালু, ভ্যালু মানে ভ্যালু বা উপযোগ,
মানে বুঝতে পারছেন ভ্যালু বা উপযোগটা কি? মানে একটা কলম, এইটার মূল্য 5 টাকা, ঠিক আছে, কিন্তু এইটার উপযোগটা কিন্তু অনেক। কলম দিয়ে অনেক লেখা যায়, 2টা পরীক্ষা দেওয়া যায়, একটা কলম দিয়ে 3টা পরীক্ষা দেওয়া যায়, 3 ঘন্টা 6 ঘন্টা লেখা যায়। তার মানে আপনি চিন্তা করেন যে একটা বিসিএস পরীক্ষা দিয়ে আসলেন একটা কলম দিয়ে, কলমের দাম কিন্তু 5 টাকা। তার মানে কলম, আবার কলমটা যদি ভালোভাবে চলে, খুব ভালো সার্ভিস দেয়, তাহলে ওটার কিন্তু 5 টাকার থেকেও বেশি দাম হয়ে যায় তখন। এটা হলো ভ্যালু বা উপযোগ। এটা কিন্তু মূল্য না, প্রাইস না, মানে 5 টাকা না, ঠিক আছে। এই ভ্যালুটা তৈরি করে কাদের জন্য? ভোক্তার জন্য, গ্রাহকের জন্য, অংশীদার এবং সমাজের বড় অংশের জন্য ভ্যালু বা উপযোগ তৈরি করে এবং যোগাযোগ রক্ষা করে কাদের সাথে? ওই উপযোগ তৈরি করে যারা উপযোগটা নিবে তাদের সাথে, সরবরাহ করে এবং বিনিময় করে। তার মানে ইংরেজিতে আবার কি বলছে দেখি। আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের ভাষায়, মার্কেটিং ইজ দ্য অ্যাক্টিভিটি সেট অফ ইনস্টিটিউশন অ্যান্ড প্রসেসেস ফর ক্রিয়েটিং, কমিউনিকেটিং, ডেলিভারিং অ্যান্ড এক্সচেঞ্জিং অফারিংস দ্যাট হ্যাভ ভ্যালু ফর কাদের জন্য? কাস্টমার, ক্লায়েন্টস, পার্টনার্স এন্ড সোসাইটি অ্যাট লার্জ। ঠিক আছে, তাহলে আমরা যদি চাই বিপণনের প্রথম প্যারাগ্রাফটা দিয়ে ইংরেজিতে এই সংজ্ঞাটা মুখস্থ করে দিয়ে দিতে পারছি, তাহলে এই 2 প্যারাগ্রাফের মধ্যেই আমাদের বিপণন কি সুন্দর সংজ্ঞা হয়ে যাবে, 3-এ 3 অথবা 5-এ 5। আর এই ইংরেজি সংজ্ঞার বাংলা এটা, ঠিক আছে, আর বিকল্প প্যারাগ্রাফ এইটা। তাহলে আমরা আমি আমি আপনাদের কাছে বলবো যে ইংরেজিটা এবং এই প্রথম প্যারাগ্রাফটা আপনি মুখস্থ করে ফেলান, ইংরেজিটা মুখস্থ করে ফেলান, ঠিক আছে। তাহলে আপনার এটা নিয়ে আর এত ঝামেলা নাই, লিখে দিলেই 3-এ 3। এবার বলেন বিপণন কি? যদি আমরা এটা পারি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব, ঠিক আছে। আমরা কিন্তু আজকে মার্কেটিং ম্যানেজমেন্ট ধরছি, সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায়, প্রথম প্রশ্ন আজকে পড়তেছি। এটার 2টা অধ্যায় শেষ করব, তারপর অন্য একটা বইতে যাব। তো বিপণন কাকে বলে সেটা ইনশাল্লাহ আপনারা পারবেন আমার মনে হয়। এই সংজ্ঞাটা দিবেন, এই সংজ্ঞাটা আমার কাছে ভালো লাগছে। আর কেউ যদি ইংরেজিতে না লিখেন তাহলে এটার বাংলাটা লিখবেন, তবে আমার মনে হয় ইংরেজিতে লেখা ভালো, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে নেক্সট প্রশ্নে যাই। দেখেন এই প্রশ্নের একটা অংশ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই খেয়াল করেন। বিপণন বলতে শুধুমাত্র ক্রয়, বিক্রয় এবং প্রচারণা কার্যকে বোঝানো হয়, আপনি কি একমত? প্রশ্নের সাথে এই ধরনের প্রশ্ন আসলে আপনি তার সাথে একমত হবেন বিষয়টা কিন্তু তা না। আপনি যদি একমত হন, একমত হয়ে লিখবেন, মার্কস পাবেন। যদি একমত না হন, সম্পূর্ণ বিপরীত কথা লিখবেন, মার্কস পাবেন। আমরা এই প্রশ্নে যাচ্ছি, দেখেন প্রশ্নটার কাঠামোটা দেখাই। এতটুক, এতটুক, এখান থেকে এই পর্যন্ত, বেশি বড় না, আমি একটু ভেঙে পড়াই। দেখেন বিপণন বলতে শুধুমাত্র ক্রয়, বিক্রয় বা প্রচারণা কার্যকে বোঝানো হয়, আপনি কি একমত? আপনি লিখবেন না, আমি এই বক্তব্যের সাথে একমত নই। প্রথম প্যারাগ্রাফে এই একটা বাক্য লিখবেন, শেষ। এরপরে ব্যাখ্যা, কেন একমত নন তার ব্যাখ্যা লিখবেন। এই যে দেখেন, বিপণন বলতে শুধুমাত্র ক্রয়, বিক্রয় বা প্রচার কাজকে বোঝালে বিষয়টির ব্যাপকতা সীমিত হয়ে যায়। আধুনিক বিপণন মানে আমরা বিপণন বলতে কিন্তু আসলেই বুঝতাম যে একটা পণ্য আপনি ক্রয় বিক্রয় করলেন এবং ওইটা বিক্রি যাতে হয় এবং ওটার জন্য প্রচার করলেন, পোস্টারিং করলেন, ঠিক আছে, মার্কেটিং করলেন, বিপণন করলেন, মানে অ্যাডভার্টাইজ করলেন, এটাই বিপণন আমরা বুঝি। কিন্তু তা না, আধুনিক বিপণন একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। সেটা কি? যা শুধুমাত্র বিক্রয় বা বিজ্ঞাপনেই সীমাবদ্ধ নয়। এটা শুরু হয় ভোক্তার প্রয়োজন দিয়ে। মানে একটা কলম আপনার যে দরকার, সেই দরকারটা যখন আপনার চিন্তায় বাসায় বসে আসলো, তখন থেকেই বিপণন বা মার্কেটিং শুরু। এবং আপনার চাহিদা তৈরি হলো, কলমটা শেষ হয়ে গেছে, কিনবেন। এই এই থেকে আপনার এই যে চাহিদা, আপনার যে প্রয়োজন, ওটা মাথায় রেখেই কিন্তু আমি উৎপাদন শুরু করলাম। তার মানে আমার বিপণনটা আপনার অভাব থেকে শুরু হয়েছে, আপনার কলম প্রয়োজন থেকে শুরু হয়েছে। সেই থেকে শুরু হবার পরে আমি যে কলমটা আপনাকে দিলাম, ওটার সার্ভিসিংও আমি দিব আপনাকে। কলম শেষ হলো, ভালোভাবে লিখতে পারলেন কিনা ওটা খেয়াল রাখবো, কারণ পরবর্তীতে আপনি আমার কলম কিনবেন, দীর্ঘমেয়াদে আপনি আমার কলমটা কিনে যাবেন। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে বিপণন। কাজেই আপনি যদি বলেন বিপণন বলতে শুধু কেনা বেচা এবং আমার কলমটা ভালো এটা কেনেন, এটাকেই বোঝানো হয়, তাহলে কথাটা ভুল। আপনি এক বাক্যে না বলে দিবেন, ব্যাখ্যায় লিখবেন, বিপণন বলতে শুধুমাত্র ক্রয়, বিক্রয়, প্রচার কাজকে বোঝালে বিষয়টির ব্যাপকতা সীমিত হয়ে যায়। আধুনিক বিপণন একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া, যা শুধুমাত্র ক্রয়, বিক্রয় আর বিজ্ঞাপনকে বোঝায় না। এটা শুরু হয় কি দিয়ে? ভোক্তার প্রয়োজন বা চাহিদা দিয়ে শুরু হয় এবং শেষ হয় কি দিয়ে? ভোক্তার সন্তুষ্টি এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক। মানে আমার কলমটা আপনি কিনেই যাবেন,
ওইটা যদি আমি করতে পারি তাহলেই বিপণনটা পরিপূর্ণ হয়। তাহলে ব্যাখ্যা আপনারা বুঝতে পারছেন। আমার মনে হয় যে আমি কিন্তু এই প্যারাগ্রাফগুলো এখনই লিখতে পারবো। আমি এমন ভাবে ভেঙে ভেঙে পড়তেছি, আশা করি আপনারাও উপকৃত হচ্ছেন। এবার 8 মার্কের প্রশ্ন আসলে এতটুকু দিয়েই কি আপনি শেষ করে দিবেন? দিবেন না। তখন আপনাকে কি লিখতে হবে? ভয় পাবেন না, এখানে বেশি কিছু নাই, আমি ভেঙে পড়াই। আপনি লিখবেন বিপণনের মূল উপাদানগুলো কি কি, 5টা পয়েন্ট লেখেন। 8 মার্কে আসলে এতটুকু লিখতে তো হবে না, উপরের টুকু। যদিও এতটুকুর মধ্যে আমাদের প্রশ্নটা হয়ে গেছে। বিপণনের মূল উপাদানগুলো কি কি দেখেন। পণ্য বা সেবার পরিকল্পনা, ওই যে বলছিলাম আপনার অভাব কলমের, ওই অভাবটা আমি আগে বুঝবো, বোঝার পরে পণ্য বা সেবার উৎপাদনের একটা পরিকল্পনা করবো, আমি কি পণ্য দেবো, কোনটার অভাব কাস্টমারের। 1 নাম্বার গেল। আপনি কি ধরনের প্রোডাক্ট চান সেই ডিজাইন টিজাইন আমি সবকিছু করলাম, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মূল্য নির্ধারণ। মূল্য মানে কিন্তু দাম না ভাই, শুধু যদি মূল্য বলতে আপনি বুঝেন যে 5 টাকা, তাহলে কিন্তু হবে না। মূল্য নির্ধারণ বলতে, প্রাইজিং বলতে বোঝাবে ভোক্তার ক্রয় ক্ষমতা, 5 টাকা দিয়ে কলম কেনার ক্ষমতা আপনার আছে কিনা। কলমের দাম যদি আমি 15 টাকা করে দেই, তাহলে কি অবস্থা হবে আপনি চিন্তা করেন, একটা কলম 15 টাকা, সমস্যা হয়ে যাবে। এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রে আপনার প্রতিযোগিতার চিন্তা করতে হবে, কার কত মূল্য সেটা দেখতে হবে। এবং 5 টাকা যে নির্ধারণ করলেন, এটার ভ্যালু কি আসলে 5 টাকার সমপরিমাণ, সেটা বিবেচনায় রাখতে হবে। আপনি 5 টাকা রাখলেন, কালি দিলেন মাত্র 1 পৃষ্ঠা লেখার, তাহলে কিন্তু মূল্য অনুযায়ী ভ্যালুটা, মানে ভ্যালু বলতে অন্তর্নিহিত মূল্য বা উপযোগ, একটা প্রোডাক্টের মানে ভোগ কতটুকু করতে পারতেছেন, ভোগের মাধ্যমে কতটুকু শান্তি পাচ্ছেন, সেটা হচ্ছে উপযোগ। ঠিক আছে, সেই উপযোগটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। তাহলে বিপণনের মূল উপাদান কি? পণ্য বা সেবার পরিকল্পনা, মূল্য নির্ধারণ, এরপরে হচ্ছে প্রচারণা মানে বিজ্ঞাপন, সেলস প্রমোশন, পাবলিক রিলেশন, টেলিভিশন, পেপার, পত্রিকায়, অনলাইনে বিজ্ঞাপন দেওয়া, এটা। 3 নম্বর হচ্ছে বিতরণ ব্যবস্থাপনা, আপনি কিভাবে সঠিক সময়ে সঠিকভাবে আপনি আমার প্রোডাক্টটা ভালোভাবে দিতে পারতেছেন কিনা সেটা। ভোক্তা সম্পর্ক ব্যবস্থাপনা মানে হচ্ছে প্রথম 4টা করার পরে আপনি ভালোভাবে সবকিছু দিলে, আপনার প্রোডাক্ট ভালো হলে আপনার সাথে আমার রিলেশন হবে, আমি আবার বারবার আপনার কাছে আসবো। তাইলে বিপণনের উপাদান কয়টা? 5টা, আঙ্গুল গুনেন। 1 নম্বর হচ্ছে পণ্য বা সেবার পরিকল্পনা, আপনার চাহিদা অনুযায়ী আমি পরিকল্পনা করব। 2 নম্বর হচ্ছে মূল্য নির্ধারণ করা। 3 নম্বর হচ্ছে প্রচারণা করা। 4 নম্বর হচ্ছে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেওয়া। 5 নম্বর হচ্ছে আপনার সাথে আমার ভালো একটা রিলেশন তৈরি করে ফেলা। এই 5টা হচ্ছে বিপণনের মূল উপাদান। আমরা কিন্তু উপরের কথাটা প্রমাণ করতে যাচ্ছি। এবার আমরা, যদি কেউ খুব ভালো রেজাল্ট করতে চান, হাত খুব চালু থাকে, তাইলে আপনি এই প্রামাণ্য সংজ্ঞার এই প্যারাগ্রাফটা, ইংরেজিটা অথবা এটার বাংলাটা দেখেন, এটা কিন্তু বড় না প্রশ্নটা, হয় ইংরেজি দিবেন না হয় বাংলা দিবেন, এইটুকু আপনি লিখলেন। কারণ প্রামাণ্য এই সংজ্ঞার মধ্যে এইটার প্রমাণ আছে। যদি আপনি এই সংজ্ঞাটা দিতে না পারেন তাহলে কেটে দেন। কেটে দেবার পরে আপনি শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত দেন। দেবার পরে আপনি এই যে সমাপনী বক্তব্যটা মেরে দেন। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি। এখন আমি ইংরেজি সংজ্ঞাটা একটু পড়ি। ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং বিপণনকে ব্যাখ্যা করেছেন নিম্নরূপ ভাবে। কিভাবে ব্যাখ্যা করছেন দেখেন। মার্কেটিং ইজ এ সোশ্যাল এন্ড ম্যানেজারিয়াল প্রসেস whereby individuals and groups obtain what they need and want through creating and exchanging products and value with others. অর্থাৎ বাংলাটা কি? বিপণন একটি সামাজিক এবং ব্যবস্থাপনাগত প্রক্রিয়া, যার মাধ্যমে whereby individuals and groups, ব্যক্তি এবং দল, obtain what they need, যা তাদের প্রয়োজন, এবং want, তারা যা চায়, through, কিভাবে? creating and exchanging products and value, প্রোডাক্ট এবং ভ্যালু তৈরি এবং বিনিময়ের মাধ্যমে উইথ আদার্স, অন্যদের সাথে, সবার সাথে। ঠিক আছে, তার মানে সংজ্ঞাটা দাঁড়ালো বিপণন একটি সামাজিক এবং ব্যবস্থাপনাগত প্রক্রিয়া যার মধ্যে ব্যক্তি বা দল কি করে? তাদের প্রয়োজন ও চাহিদা পূরণ করে। একেবারে সহজ সংজ্ঞা কিন্তু। বিপণন একটি সামাজিক এবং ব্যবস্থাপনাগত প্রক্রিয়া যার মাধ্যমে কি করে? ব্যক্তি এবং দল কি করে? তাদের প্রয়োজন ও চাহিদা পূরণ করে অন্যদের সাথে। মানে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, আপনাকে আমি দিলাম, তার মানে আপনার সাথে পণ্য এবং মূল্য সৃষ্টি এবং বিনিময়ের মাধ্যমে। প্রয়োজন এবং চাহিদা পূরণ করে কিসের মাধ্যমে? পণ্য ও মূল্য সৃষ্টি এবং বিনিময়ের মাধ্যমে। 3টা জিনিসের মাধ্যমে। পণ্য তৈরি করা,
পণ্যের মূল্য তৈরি করা এবং বিনিময় করা, মানে টাকা দিলাম আপনি পণ্যটা দিলেন, এটা হচ্ছে বিনিময় এর মাধ্যমে। এখন আপনি নিচে কি লিখবেন দেখেন, বিপণনের মূল উপাদান সমূহ এবং ফিলিপ কোটলার ও গ্যারি আর্মস্ট্রং এর উদ্ধৃতি থেকে স্পষ্ট যে বিপণন শুধুমাত্র ক্রয় বিক্রয় বা প্রচার নয়, এটা একটি সমন্বিত প্রক্রিয়া। আবার পড়ি দেখেন, আপনি কিন্তু উপরের কথাটা প্রমাণ করতে যাচ্ছেন, বিপণন শুধুমাত্র ক্রয় বিক্রয় এবং প্রচার নয়, বরং এটি একটি সমন্বিত প্রক্রিয়া যা পণ্য তৈরি থেকে শুরু করে বিক্রয় পরবর্তী ভোক্তা সন্তুষ্টি পর্যন্ত বিস্তৃত। এখন আমি বলি, যদি আপনি সংজ্ঞাটা বাদ দেন তাহলে আপনি লিখবেন বিপণনের মূল উপাদানগুলো থেকে, এটুকু বাদ দেন, উপাদান সমূহ থেকে স্পষ্ট হয় যে বিপণন শুধুমাত্র ক্রয় বিক্রয় প্রচার নয়, এটি একটি সমন্বিত প্রক্রিয়া, মানে ওই যে প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে কাস্টমারের সাথে রিলেশন পর্যন্ত সবকিছু। শুধু অ্যাডভার্টাইজ করলাম, পণ্যটা কিনলেন, তাতেই কিন্তু আপনার সাথে সম্পর্ক শেষ হবে না, তাহলে ব্যবসা একদিনই শেষ। পণ্য তৈরি থেকে শুরু করে বিক্রয় পরবর্তী ভোক্তা সন্তুষ্টি পর্যন্ত বিস্তৃত। তাই বিপণন বলতে শুধুমাত্র ক্রয় বিক্রয় বা প্রচারণা কার্যকে বোঝানো হয়, এই বক্তব্য অপূর্ণ ও বিভ্রান্তিকর, মানে মিথ্যা, ভুল। এবার একটু রেসপন্স করেন যে প্রশ্নটা আসলে আমি ভালোভাবে পড়তে পারলাম কিনা। না, ঠিক আছে আলমিন ভাই, সুন্দরভাবে বুঝেছেন। আচ্ছা, তাহলে বিপণন কাকে বলেও বুঝতে পারছি, এই যে সুন্দর একটা ইংরেজি সংজ্ঞা আছে এটা দিবেন। আর বিপণন বলতে এই যে অবলিক দিয়ে যেটা আছে সেটা আমরা বুঝলাম, ঠিক আছে, দুটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো যে সাজাইছি কতটা দেখেন, একটা আমি বলছি যে 1% নিচে ভুল, মানে 100% ভুল তো আর বলা যায় না, ভুল তো মানুষের হয়, নামায় আনছি এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এইভাবে আমরা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্নটা কি আছে একটু দেখি, 10:20 বেজে গেছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বিপণন ব্যবস্থাপনা কি, এর বিভিন্ন মতবাদ সমূহ সংক্ষেপে আলোচনা করুন, বিপণন ব্যবস্থাপনার কার্যাবলী সমূহ লিখুন। তাই বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন মতবাদ আছে, আমি আপনাদের একটা প্রশ্নটাকে আগে দেখাই, তারপরে হচ্ছে উত্তরটা পড়া শুরু করব। বিপণন আগে পড়ছি কিন্তু বিপণন কি দেখছেন, বিপণন পড়ছি, এখন পড়তেছি বিপণন ব্যবস্থাপনা, দুইটা কিন্তু একটু আলাদা, মানে একটা হচ্ছে বিপণন মার্কেটিং আর একটা হচ্ছে মার্কেটিং ব্যবস্থাপনা, ঠিক আছে। আচ্ছা, এখন বিপণন ব্যবস্থাপনা আসলে আমরা যদি সহজে এই ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞাটা ইংরেজিতে মুখস্থ করে লিখতে পারি ভাই, তাহলে আমাদের 3-এ 3 পেতে খুব বেশি কিছু লেখা লাগবে না। আমরা এই প্রশ্নটা ওই সম্পূর্ণ লিখে এই 3 পাবো কিনা জানি না, তবে শুধুমাত্র এই সংখ্যাটা দিতে পারলে 3-এ 3, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে যা আছে তাই। আর এটার পাশাপাশি আপনি উপরে একটা বাক্য, দুইটা নিচে একটা বাক্য দিয়ে দিলেন। বিপণন ব্যবস্থাপনাটা কি এটা পড়বে, এরপরে হচ্ছে এর মতবাদ, মতবাদ কয়টা আছে একটু দেখি। এখন আলাদা করে ভূমিকা লিখছি কেন, যদি বিপণন ব্যবস্থাপনা না আসে, বিপণন ব্যবস্থাপনা কি প্রশ্নটা জোড়া না থাকে, তাহলে আপনি এই দ্বিতীয় অংশের জন্য ভূমিকা দিবেন। আর যদি এই প্রশ্নটা একসাথে আসে তাহলে বিপণন ব্যবস্থাপনার সংজ্ঞা দেওয়ার পরে আপনাকে নতুন করে ভূমিকা দিতে হবে না, ঠিক আছে। আলাদা করে আসলে ভূমিকা দিয়ে বিপণন ব্যবস্থাপনার মতবাদ সমূহ, কয়টা মতবাদ, 5টা, এরপরে উপসংহার দিবেন। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা খুব ইজি, আমি তাহলে একটু পড়ি, এটা পড়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব, মনোযোগ দিয়ে দেখেন। বাজারজাতকরণ বা বিপণন সংক্রান্ত সকল কার্যাবলী ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করাই হলো বাজারজাতকরণ বা বিপণন ব্যবস্থাপনা। একেবারে প্রথম কথায় মেরে দিছি কথা। বিপণন ব্যবস্থাপনা হলো ব্যবসায় সামগ্রিক ব্যবস্থাপনার সেই কার্যগত ক্ষেত্র যার মাধ্যমে উৎপাদকের কাছ থেকে দ্রব্য বা সেবা, মানে উৎপাদক মানে আপনি, উৎপাদকের কাছ থেকে দ্রব্য বা সেবা দক্ষতার সাথে সঠিক সময়ে স্বল্প ব্যয়ে মসৃণ প্রক্রিয়ায় ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছায়। বিপণন ব্যবস্থাপনার সাধারণ সংজ্ঞা যারা দিবেন তাদের জন্য উপরের প্যারাগ্রাফটা যথেষ্ট। এখন ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং কি বলছেন, মার্কেটিং ম্যানেজমেন্ট মানে বিপণন ব্যবস্থাপনা ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স, এটা হলো আর্ট এবং সায়েন্স মানে বিজ্ঞান এবং কলা, অফ চুজিং টার্গেট মার্কেটস, মানে
অভীষ্ট বাজার পছন্দ করা, টার্গেট মানে অভীষ্ট মানে যেটা আপনার টার্গেট আছে, লক্ষ্যে আছে, এবং বিল্ডিং প্রফিটেবল রিলেশনশিপস, অর্থাৎ লাভজনক সম্পর্ক তৈরি করা উইথ দেম, তাদের সাথে। তাহলে কি দাঁড়াইলো? বিপণন ব্যবস্থাপনা হচ্ছে অভীষ্ট বাজার পছন্দ করা, মানে আপনি কোন বাজারে আপনার চকলেটগুলো সেল করতে পারবেন সেটা পছন্দ করা, এবং তাদের সাথে মানে ওই বাজারের যারা কাস্টমার, তাদের বা কাস্টমার তো দুই প্রকার, একটা হচ্ছে যে খাবে আর একটা হচ্ছে যে বেচবে আপনার কাছ থেকে নিয়ে, ওই কাস্টমারদের সাথে লাভজনক সম্পর্ক গড়ে তোলার একটা কলা ও বিজ্ঞান। মানে ওখানে রসিদ বই থাকবে, টেকনিক্যালি হিসাব কিতাব থাকবে, এটা হচ্ছে বিজ্ঞান। টাকা দিবেন, মাল দিবেন। আর কলাটা কি? ওর সাথে রিলেশন তৈরি করা, ওর মার্কেটিং করতে যে কলা আর যে সৃজনশীলতা লাগে, ঠিক আছে, সেইটা। তাহলে এই দেখেন, আপনি যদি ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞাটা ভালো করে কয়েকবার পড়েন, তাহলে এই সংজ্ঞাটা আপনার লিখতে সুবিধা হবে। উপরের এই যে কথাগুলো যতটা ভালো করে লিখতে না পারবেন, এই প্রামাণ্য সংজ্ঞাটা তত ভালো করে লিখতে পারবেন। এই শুরু থেকে এটা মুখস্থ করা শুরু করে দেন, ঠিক আছে? আর ইনভার্টেড কমার মধ্যে যা থাকে তা তো যা আছে তাই লিখতে হবে, ঠিক আছে? সেই জন্য একটু মানে বারবার পড়ার দরকার আছে। হয়ে গেল। তাহলে বিপণন ব্যবস্থাপনা কি হয়ে গেল? ঠিক না? হয়েছে? আর কারো যদি বলেন যে ভাই আরেকবার একটু পড়েন, যেহেতু আপনারা অনেক বই নাই বা অনেকে নোট নাই, অথবা অনেকে আছে যে শুয়ে আছেন, ঠিক আছে, এই জন্য আরেকবার পড়লে যদি ভালো হয় আমাকে বলবেন, আর না পড়লে আমি চলে যাব কিন্তু পরের পাতায়। এবার আমরা বিভিন্ন মতবাদ পড়ি। দেখেন, আমি এমন ভাবে পড়ার চেষ্টা করি আমি যাতে কালকেই লিখতে পারি, এইভাবে পড়ি। আর আমিও চেষ্টা করি যাতে আপনারা কালকেই লিখতে পারেন, সেইভাবে মন দিবেন। তা না হলে কিন্তু এই কষ্টের কোনো মূল্য থাকবে না। এবার বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন মতবাদ পড়বো আমরা। দেখেন, মতবাদ কয়টা? একটা হচ্ছে উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ। আমি এই এখানে কয়টা আছে? 5টা আছে না? আমি প্রথম 3টা আগে আপনাদের আমি পড়ে শোনাই, পরে 2টা পড়বো, বাকি 2টা। উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, সেলিং কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, প্রোডাকশন কনসেপ্ট। উৎপাদন মতবাদটা কি? এই মতবাদের মূল ধারণা হলো ভোক্তারা যেসব পণ্য পছন্দ করে সেগুলোর যোগান সহজলভ্য এবং দাম তুলনামূলকভাবে কম। মানে আমার আমার উৎপাদন মতবাদের মূল কথা কি জানেন? মানে যিনি মালিক, তিনি বা উৎপাদন করবেন, তিনি মনে করেন যে মনে হয় ভোক্তারা এ কম দামে এবং সহজে পাওয়া যাবে এরকম পণ্য বোধহয় পছন্দ করে, সেটা করে দিতে পারলেই বোধহয় তারা খাবে, নেবে। এটা উৎপাদন মতবাদের মূল ধারণা। কারণ তারা উৎপাদন করতে গেলে আপনি যত কমের ভিতরে যত সস্তায় উৎপাদন করতে পারেন ততই আপনার লাভ। এটা সবাই ওই বড় বড় ওই আপনার আইফোনও তো চিন্তা করে আমি কমে কিভাবে আমি উৎপাদন করব, সবচেয়ে কম মান দিয়ে, কম দামি জিনিস দিয়ে আমি কিভাবে উৎপাদন করে বেশি দাম রাখবো। মানে এটা একটা একটা সহজ মানে একটা কমন কনসেপ্ট। এক্সাম্পল হিসেবে আপনি কি দিবেন? ওয়াসা বাংলাদেশ রেলওয়ে, মানে রেলওয়ে এটা তো জাস্ট সেবা দিবে, এটার ইনকামের চিন্তা ভাবনা কিন্তু এদের ওইভাবে হয়তো থাকে না। সেটা মানে যেগুলো পাবলিকলি আমরা পাই সেই ধরনের একটা এক্সাম্পল দিবেন। পণ্য মতবাদটা আসছি, এবার পণ্য মতবাদে কি আছে দেখেন। এই মতবাদে মনে করা হয় ভোক্তারা উন্নত গুণমান, কার্যকারিতা এবং বৈশিষ্ট্যপূর্ণ পণ্য পছন্দ করে। পণ্য মতবাদ চিন্তা করে যে খুব ভালো মানের পণ্য ভোক্তারা পছন্দ করে। তবে এই মতবাদের সমস্যাটা কি? কেবল গুণগত মানের উপর জোর যদি দেন তাহলে ভোক্তার আসল চাহিদা উপেক্ষিত হবে। এই মতবাদের 2টা কনসেপ্ট। একটা হচ্ছে ভোক্তারা ভালো পছন্দ করে, এটা আমি মানি, তবে যদি আমি গুণগত মানের উপর জোর দেই তাহলে ভোক্তার আসল চাহিদা উপেক্ষিত হলে ভোক্তা আমার প্রোডাক্ট কিনবে না। আপনি চিন্তা করেন যত ভালো মান দেন না কেন, যেমন আমি যদি বলি আমার এই সেকেন্ড সেমিস্টারের যে নোটগুলো, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে এসে বসে গেছি নোট তৈরি করতে, আজকের থেকে ঘাটাঘাটি করতেছি না। এই নোটগুলো সেকেন্ড সেমিস্টারের যে নোটগুলো লিখছি, ফার্স্ট সেমিস্টারের নোটে কি লিখছি না লিখছি জানি না, তার থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম হয়েছে, ভালো করে লিখছি। কিন্তু এইটা কিন্তু পৃষ্ঠার দামে ফটোকপি করতে কয় টাকা খরচ যায় সেই দামে কিন্তু বিবেচনা হবে, এটার অন্তর্নিহিত মূল্যটা, পরিশ্রমটা কিন্তু বিবেচনা হবে না। এখন আমি যদি বাজারে এই নোট ছেড়ে আমি যদি শুধুমাত্র আমার মানের উপর জোর দিয়ে এটাকে আমি আমার অন্তর্নিহিত মূল্য দিয়ে বিবেচনা করি তাহলে কিন্তু হবে না। কারণ কাস্টমার কিভাবে বিবেচনা করে সেটাকে আমাকে দেখতে হবে। যেমন এক্সাম্পলটা কি? নোকিয়া মোবাইল ফোন, এরা কিন্তু খুব ভালো মানের ফোন তৈরি করে আমরা জানি, কিন্তু ওরা যখন ওই যে কাস্টমারের চাহিদা, অ্যান্ড্রয়েড ফোন, টাচ ফোন, এই অ্যান্ড্রয়েড সফটওয়্যার,
এগুলো যখন ওরা আনলো না, তখন ওরা কিন্তু আস্তে আস্তে মার্কেট থেকে হারাই গেল, ঠিক না? তাইলে পণ্য মতবাদের দুইটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে গুণগত মান দিবেন, এটা পছন্দ করে, পাশাপাশি কাস্টমার কি চায়, যদি তারা খারাপ পণ্য চায় তাহলে আপনাকে ওইটা দিতে হবে, ঠিক আছে? উৎপাদন মতবাদ বুঝলেন, পণ্য মতবাদ বুঝলেন, এগুলো খুব সহজ জিনিস, খালি যদি বোঝা যায়। একেবারে এক্সাম্পল, এই যে ওয়াসা, রেলওয়ে, নোকিয়া, এগুলো বুঝে বুঝে লিখবেন একবারে, ঠিক আছে? আর এই যে এখানে একটা কনসেপ্ট আছে, একে বলে, মানে এই এই সমস্যাটাকে বলে মার্কেটিং মায়োপিয়া। এই মার্কেটিং মায়োপিয়াটা কি? মার্কেটিং মায়োপিয়াটা হচ্ছে এক ধরনের দৃষ্টিভঙ্গি যেখানে আপনি ব্যবসাকে খুব সংকীর্ণভাবে সংজ্ঞায়িত করবেন। অর্থাৎ গ্রাহক কি চায়, সে কি ভালো পণ্য চায়? যদি না চায় তাহলে তাকে একটু ভেজাল দিতে হবে, একটু খারাপ পণ্য দিতে হবে, কারণ ওর তো খারাপ খেতে খেতে খারাপের দিকে নজর, ঠিক আছে? এটাই মার্কেটিং মায়োপিয়া। ওকে, বিক্রয় মতবাদটা কি এবার দেখেন। সেলিং কনসেপ্ট, এই মতবাদে ধরা হয় যে বিপণনের মূল লক্ষ্য হলো অধিক বিক্রয়। বিক্রয় মতবাদ, বিপণন মতবাদ কিন্তু না। বিক্রয় মতবাদ মানে খালি বেচবেন, যেভাবে হোক আপনাকে রাজি করায় বুঝাইয়া যদি একবারে আমি দিতে পারি প্রোডাক্টটা, তাহলে আমার কাজ শেষ। এটা হচ্ছে বিক্রয় মতবাদ। যেমন বীমা এবং ক্রেডিট কার্ড সেবা, এখানে এক্সাম্পল হিসেবে আনছি। এটা অবশ্যই ব্যাংকগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন কার্ড তো অ্যাভেলেবল, হাজারো রকমের, শত রকমের কার্ড বের করতেছে না? এটা কিন্তু বিভিন্নভাবে বোঝাচ্ছে আমার কার্ডটা ভালো, এই করতে পারবেন, এই সেই এইভাবে নেওয়াচ্ছে, কিন্তু তার মানে এটা হচ্ছে বিক্রয় মতবাদ। মানে একবার একটা কার্ড নেওয়াইতে পারলে হয়, সেটা দিয়ে আপনি তো অবশ্যই ব্যবহার করবেন। কার্ড আপনাকে ফ্রি দিচ্ছে, ব্যবহার করলেই তার লাভ। কার্ড কিন্তু বিক্রি করে না কোম্পানি, ঠিক আছে? তাহলে বিক্রয় মতবাদটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা বাকি যে দুইটা মতবাদ আছে পড়বো। দেখেন খুব ছোট্ট করে কিন্তু লেখা আছে, সহজ আছে, দেখেন বইতে বড় করে আছে, আমি ছোট করছি। দেখেন বিপণন ধারণা এটা বলছে, মার্কেটিং কনসেপ্টটা বলছে, কি বলছে দেখেন। প্রতিষ্ঠানকে সফল হতে হলে ভোক্তার চাহিদা ভালোভাবে বুঝে তুলনামূলকভাবে ভালো পণ্য সেবার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে হবে। মানে তাকে শুধু প্রোডাক্ট দিলেই হবে না, ভালো মান দিয়ে তার সন্তুষ্টি অর্জন না করলে পরের দিন আপনার প্রোডাক্ট আর সে নিবে না। তার মানে এই বিপণন ধারণা কি বলতেছে, পণ্যটা উৎপাদন করেন, ভালো মান দেন, মূল্যটাও কম রাখেন, বন্টনটা ঠিক মতন করেন, মার্কেটিংটা ঠিক মতন করেন, আবার শেষে তার সাথে সম্পর্কটাও রাখেন। ভালো পণ্য না দিলে সম্পর্কও থাকবে না। এই সব কথা বলে বিপণন ধারণা, ঠিক আছে? এবং বিপণন ধারণাটা কি বলতেছে, যে একটা চিত্র আছে। আচ্ছা, বিপণন এটা কিন্তু শুধুমাত্র এই বিপণন ধারণা, সরি আমার ভুল হয়েছে কথাটা, এখানে 4 নম্বরের চিত্র কিন্তু এটা না। এই চিত্রটা হচ্ছে বিপণন ব্যবস্থাপনার সমস্ত মতবাদের চিত্র, মানে পুরো প্রশ্নটার চিত্র। এটা উপরে দিতে পারেন চাইলে, আমি ভিতরে দিতে পারেন। এবার লাস্টে আমরা একটা মতবাদ পড়বো, এই মতবাদটা একটু মন দিয়েন, হোলিস্টিক বিপণন মতবাদ। এই মতবাদ দিয়ে অনেকগুলো প্রশ্ন আছে এই অধ্যায়ে। হোলিস্টিক বিপণন কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্টটা কি? 4টা জিনিস পড়লেই বুঝতে পারবেন। আধুনিক এবং মতবাদ অনুসরণ করা হয়, যেখানে 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। হোলিস্টিক মতবাদে আধুনিক এবং জটিল, বর্তমানে যেমন দেখেন আধুনিক এবং জটিল পরিবেশ, কিন্তু এই পরিবেশে একই প্রোডাক্ট হাজারো মানুষ বিক্রি করতেছে। এখন দেখেন মরিচ, পেঁয়াজ, রসুন, মশলা, এইগুলো যেমন প্রাণ, স্কয়ার, বড় বড় কোম্পানিগুলো বিক্রি করতেছে। আপনাকে কিন্তু তারা মার্কেটিং করতেছে বা বিভিন্ন ভাবে বোঝাচ্ছে, এবং তারা বলতেছে একবারে খাঁটি পণ্য দিচ্ছি আমরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া খাঁটি দিচ্ছে। তাতেও কিন্তু আপনার মন ভরতেছে না, আপনি ওটা কিনে খাচ্ছেন, কিন্তু তারপরে কি করতেছেন, আবার যারা অনলাইনে ভালো প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছে ভিডিও দিয়ে, আপনি তাদের কাছ থেকে কিনতেছেন। তাতেও মন না ভরলে আপনি নিজে গুঁড়া করে আনতেছেন। তার মানে বর্তমানে জটিল বিপণন পরিবেশ, এই পরিবেশে আপনি কাকে বিশ্বাস করবেন আর কার প্রোডাক্ট নিবেন? এই পরিবেশে হোলিস্টিক বিপণন মতবাদ 4টি বিষয় আনে, 4টি বিষয়কে গুরুত্ব দেয়। এই 4টি বিষয়কে যদি আপনি গুরুত্ব দেন তাহলে এটা হোলিস্টিক বিপণন মতবাদ। এই 4টা কি দেখেন। সম্পর্ক ভিত্তিক বিপণন, প্রথমেই ও বলে যে কাস্টমারের সাথে সম্পর্ক, যেমন যেমন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে করতে, একটা কিনতে কিনতে কাস্টমারের সাথে, আপনার মালিকের সাথে, দোকানদারের সাথে সম্পর্ক হয়ে যায় না, তখন তো আপনি তার প্রোডাক্ট আপনি চোখ বুজে নিয়ে আসেন, ঠিক আছে? এই যে সম্পর্ক ভিত্তিক বিপণন করতে পারলে আমি ভেজাল দিলেও আপনি নিবেন, এটা হোলিস্টিক বিপণন মতবাদ। ভেজালের কথা বলে না, কিন্তু সম্পর্কের কথা বলে, 1 নাম্বার। 2 নম্বরে ও বলে সমন্বিত বিপণন, অর্থাৎ বিপণন উপাদানকে, মানে বিপণনের যত উপাদান আছে সব উপাদানকে একসাথে কার্যকরভাবে মিলাইয়া এরপরে বিপণন চলবে।
এরপরে ভোক্তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হবে। মানে শুধুমাত্র ভালো একটা প্রোডাক্ট দিয়ে আর ফোন দিলাম না ওকে, তাহলে হবে না। ওর সাথে আবার কথা বলতে হবে, ওর ফিডব্যাক নিতে হবে। এই যে সমন্বিত বিপণনের মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি অর্জনের কথা হলিস্টিক বিপণন মতবাদ বলে। 3 নম্বরে বলে অভ্যন্তরীণ বিপণন। মানে হচ্ছে অভ্যন্তরীণ বিপণন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করলেন, আপনার কর্মচারীরা যদি এই প্রোডাক্টের উপর সন্তুষ্ট না থাকে, তারা যদি ওটাকে ভালো মনে না করে, তাহলে কিন্তু তারা বাইরে গিয়ে ওটার সঙ্গে ভালো কথা বলবে না, তারা নিজেরাই কিনবে না। ঠিক আছে? অথবা তারা দক্ষভাবে কাজ করবে না, যে আমাদের প্রোডাক্ট তো ভেজাল, আমরা কি কাজ করব, যেহেতু ভেজাল উৎপাদন হয় চলো আর একটু ভেজাল মিশিয়ে দিই বা একটু যেন তেন ভাবে করি। অভ্যন্তরীণ বিপণনটা এই জন্য গুরুত্বপূর্ণ। এটা না হলে কর্মীদের উৎসাহ এবং দক্ষতা নিশ্চিত করা যায় না। 4 নম্বরে বলছে কর্ম সম্পাদন বিপণন। মানে আর্থিক এবং সামাজিক দিক দিয়ে বিপণনটাকে প্রভাবিত করতে গেলে বা বিপণনটাকে কার্যকরীভাবে একটা স্তরে একটা অবস্থানে নিয়ে যেতে হলে আপনাকে কাজটা ঠিকভাবে করতে হবে। প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে, তাহলে আপনি এই বিপণনের মাধ্যমে আপনি ফল পাবেন। ঠিক আছে? এই ঘ নাম্বারে সেটাই বলছে। তার মানে হোলিস্টিক বিপণন মতবাদ সম্পর্ক ভিত্তিক বিপণনের কথা বলছে, সমন্বিত বিপণনের কথা বলছে, অভ্যন্তরীণ বিপণনের কথা বলছে, কর্ম সম্পাদন বিপণনের কথা বলছে। উপরের চারটা একটু ছোট ছোট, তাই না? নিচেরটা একটু বড়। যেহেতু হোলিস্টিক বিপণন মতবাদ আসলেই চারটা বিষয় থাকবে, আপনি চাইলে এই চারটাকে আলাদা আলাদা ভাবে না লিখে এই ক খ দিয়ে একই প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিতে পারেন। বিপণনের মতবাদগুলো প্রতিষ্ঠানকে সঠিক দিক নির্দেশনা দেয়, কার্যকর বিপণন কৌশল গঠনে এসব মতবাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের টার্গেট অনুযায়ী বোধহয় আমরা আবার আলামিন ভাই, দেখা যায় শুধু হলিস্টিক মতবাদের উপরেও কোশ্চেন আসতে পারে। হ্যাঁ আছে তো, আমি সেটাই বলছি, হলিস্টিক বিপণন মতবাদ দিয়ে প্রশ্ন আসে এবং বিভিন্ন বছর আসছে, বুঝছেন? কিন্তু হুম এখানে হুম যেহেতু বিভিন্ন মতবাদ সম্পর্কে আলোচনা করব, এই জন্য এটাকে আমরা বিস্তারিত ভাবে লিখবো না, যতটা ছোট করা যায় সেইভাবে আমরা লিখবো। ঠিক আছে? রাইট। আচ্ছা, আজকে আমাদের পরিকল্পনার মধ্যে এই প্রশ্নটাও ছিল। তো যেহেতু 35 বাজে, আপনারা অনেক ক্লান্ত, আমরা এই দেখেন ছোট্ট একটা প্রশ্ন, বিপণন ব্যবস্থাপনার কার্যাবলী বইতে 11টা পয়েন্টই বোধহয় আছে, অথবা বইতে বোধহয় বড় একটা প্যারাগ্রাফ আকারে আছে, সেটাকে এইভাবে লিখছি। এখান থেকে 11টা আপনি যদি এক একটা বাক্যে লিখতে পারেন পরীক্ষায়, তাহলে আপনি 11টাই দিতে পারবেন। আর যদি এটা প্যারাগ্রাফটা বড় হয়ে যায়, তাহলে আপনি 11টা থেকে বেছে 7টা 8টা দিবেন। ঠিক আছে? প্রশ্নটা কিন্তু ছোট, মূলত ছোট। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা ইনশাল্লাহ আমরা আগামী দিন এই প্রশ্ন সহ আমরা অন্য প্রশ্ন করব। আপনারা শিডিউল দেখে নিবেন, aminkhan.net/OSG এখান থেকে দেখে নিবেন। ঠিক আছে? আমরা কিন্তু ওই সাজেশন ধরে স্টেপ বাই স্টেপ পড়তেছি। ঠিক আছে? আপনাদের পরিকল্পনাটা আমিই করে করে দিচ্ছি ইনশাল্লাহ। এই পরিকল্পনা যে আমরা পড়বো। তো বেলাল ভাই থ্যাংক ইউ, আলমামুন ভাই, মুজাহিদ ভাই এবং আপারা যারা আছেন, শিবলি ভাই, অনেক ধন্যবাদ সবাইকে। ঠিক আছে? ওকে। ওকে, আসসালামু আলাইকুম। জি শিবলি ভাই, ঠিক আছে। এ, আজকে এই পর্যন্ত, এবং কালকে আমরা পড়তে বসবো। কালকে শিডিউলটা একটু বলে রাখি, এই 9টার সময় নামাজ বেঁধে যায়, মাগরিবের ঈশার নামাজটা পড়ে। তো এই জন্য আমরা একটু 9টা 15 থেকে পড়তে বসতে যাচ্ছি, 15 থেকে। যেহেতু কালকে আমাদের অপশনাল পড়াশোনা, আজকে ছিল আমাদের বেশি শিডিউল অনুযায়ী, আমরা 2টা 3টা প্রশ্ন পড়বো এই বিপণন ব্যবস্থাপনায়। আপনারা কালকে 9টা 15 দিকে অবশ্যই অবশ্যই থাকবেন, তাহলে বাকি প্রশ্ন পড়ে ফেলবো। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, দোয়া করি সবার জন্য।